আস্বাদন করাই আপনাদেরকে, আপনারা আস্বাদন করুন। কালিও শোভন রত্ন কোটি মাম কোটয়ন পদ সরজ ঘটনৈ মঙ্গলানি বিতন তু তাণ্ডব পণ্ডিত স্তব শিখণ্ড শেখর কালিও শোভন রত্ন কোটি মাম। কি বলছে? কালী অশ্ব ফণি ফণ রত্ন কোটি মাম। কালী ও নাগের যে ফণা, সেই ফণায় যে রত্ন আছে। রত্ন মানে কি? পাথর, তাই তো? রত্ন কি? পাথর তো। প্রবাল মণি মুক্তা যে রত্ন হয় সেগুলো তো সব একটা করে পাথর, তাই না? তাহলে কালী ও নাগের প্রত্যেকটি ফণায় ফণায় কি আছে না বহু মূল্য রত্ন আছে। কালী অশ্ব ফণ রত্ন কোটি মাম। কোট্টায়ন সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কে করে দিচ্ছে? পদ সরজ ঘট্টনৈ। পদ সরজ মানে চরণের আঘাতের দ্বারা। কার? গোবিন্দের। গোবিন্দ যখন কালীয় দমন করেছেন তখন কালীয় নাগের ফণায় যে নৃত্য করেছিলেন, সেই নৃত্য করার সময় কালীয় নাগের ফণায় ফণায় যখন নৃত্য করছেন তখন প্রত্যেকটি ফণায় কালীয় নাগের যে রত্ন আছে সেই রত্নগুলি কি হচ্ছে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, কখনো শুনেছেন যে পদ্ম ফুলের দ্বারা পাথর ভাঙা যায়? গোবিন্দের চরণ কি একটা করে পদ্ম ফুল। পদ সরজ ঘট্টনৈ। সরজ মানে কি? পদ্ম ফুল তো। তাহলে পদ্ম ফুলের দ্বারা পাথর ভাঙা হচ্ছে। কেমন আমাদের সাহিত্য দেখুন, সাহিত্যের কথা বলা হচ্ছে। বলছে গোবিন্দের যে চরণ সেটা তো একটা পদ্ম ফুলের ন্যায়। গোবিন্দের চরণ হচ্ছে পদ্ম ফুলের ন্যায়। আর কালীয় নাগের মাথায় যে মণি রয়েছে, মণিগুলি এক একটা করে পাথর। তাহলে সেই পাথরগুলি ভাঙা হচ্ছে কি দিয়ে? পদ্ম ফুল দিয়ে। পদ্ম ফুল দিয়ে ফেটে কি ভাঙা যাবে? পাথর ভাঙা যাবে না। কিন্তু গোবিন্দের এমনই অপ্রাকৃত লীলা যে গোবিন্দের চরণ পদ্মের দ্বারা কালীয় নাগের মাথায় যে মণি, সেই মণিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই শ্লোকের বক্তব্য এবং কালীয় দমন লীলার একটি বিশিষ্ট একটি শ্লোক। এই শ্লোক আস্বাদন করে চলুন আমরা দেখি আজ মধুময় বৃন্দাবনের কেমন অবস্থা। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে? গোবিন্দ আমার প্রভাত বেলায়, একটু আগেই আপনারা আস্বাদন করলেন গোষ্ঠলীলা। সেই গোষ্ঠলীলায় কি হলো না, গোবিন্দ আমার মায়ের কোলে ছানা মাখন নবনী সবকিছু সেবা করে মানন্দ রানী আমার গোপালকে গোষ্ঠে পাঠিয়ে দিলেন। তা গোষ্ঠীর মাঝে এসে আজকে কিন্তু দাদা বলাই আসেনি। কালীয় দমন যেদিন হয়েছিল সেদিন কিন্তু বলাই দাদার জন্মদিন ছিল। আপনারা একটু মনে রাখবেন, বলাই দাদার যেদিন জন্মদিন সেই দিনটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন, আর সেই দিনটা হচ্ছে ঝুলন পূর্ণিমার দিন। সেই দিনটাতেই কালীয় নাগ দমন হয়েছিল। অনেকগুলি ঘটনা একটি দিনে। কালীয় নাগ দমন, বলাই দাদার জন্মদিন, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, এগুলো সব একটি দিনেই হয়েছিল। তা বলাই দাদা আজ গোষ্ঠে আসেনি। গোবিন্দ আমার শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ সব উজ্জ্বল কৌটিল যত তার 24 জন সখা ছিল গোবিন্দের, সেই 24 জন সখাকে নিয়ে আজ শ্রী গোবিন্দ আমার গোষ্ঠীর মাঝে গোচারণের মাঝে বিনোদ বিনোদ খেলা খেলছেন। কখনো বা সখাদের কাঁধে করেন, কখনো বা সখাদের কাঁধে ওঠেন। গোবিন্দের আমার অভিনব খেলা। তা সেই খেলা আজ গোবিন্দ আমার সেই খেলা গোষ্ঠীর মাঝে করছেন। আজ পদকর্তা এক পাশে কলম দিলেন, খেলত আজু খেলত নন্দ দুলাল, আজি খেলত নন্দ খেলত
তো নন্দ দুলাল আজ ধবলি শ্যামলি পিয়ালি বলি ধবলি শ্যামলি ধবলি শ্যামলি পিয়ালি বলে ধবলি শ্যামলি পিয়ালি বলি ধবলি শ্যামলি পিয়ালি বলি ধবলি শ্যামলি পিয়ালি বলে পুকারত নন্দ দুলাল আজি খেলত নিতাই গৌর হরি বল হরি বল। আজি খেলত নন্দ দুলাল আজ গোবিন্দ কোথায় খেলছেন, কাদের সাথে খেলছেন? সীতাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে। শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে শ্রীদাম সুদাম সাথে খেলছে ব্রজের পথে সীতাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে। শ্রীরাম সুদাম সাথে আজ খেলা 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 খেলে শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে। শ্রীদাম সুদাম সাথে ভালো সব করি আছে নব ঘন আনন্দ দুলাল আজ তাই গৌর হরি বল হরি বল। যে খেলত নন্দ দুলাল খেলত নন্দ দুলাল খেলত নন্দ দুলাল জয়নিতাই জয়নিতাই গোবিন্দ গোষ্ঠীর মাঝে খেলা করছেন। আজ খেলা করতে করতে মধ্যাহ্ন সময় তো, মধ্যাহ্ন হলে কি হয় মা, জীবের পিপাসাটা একটু বেশি পেয়ে যায়, তাই না? মধ্যাহ্ন সময়ে যখন মাথার উপরে সূর্য থাকে তখন আমাদের পিপাসাটা একটু বেশি পাই। তাই আজ সখাগণ খেলা করতে করতে সখাগণের কি হয়েছে না, পিপাসা পেয়েছে। খেলিতে বিনোদ খেলা সমসবাকার। আর খেলিতে বিনোদ খেলা সমসবাকার। খেলিতে বিনোদ খেলা শ্রম সভা শ্বেতে বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর। সে বিন্দু অঙ্গি ঝরে পিপাসাই কাতর। আর শুকনো মুখ পানে চেয়ে কহিছে সবাই। সুখিন মুখ পানে চেয়ে কহিছে সবাই। শুকন মুখ চেয়ে সবা কহিছে সবা
পিপাসায় প্রাণ যায় রক্ষা কর ভাই। পিপাসায় প্রাণ যায় রক্ষা করো রে বল ভাই। বল কোথা গেলে জল খেতে পাবো, কোথা গেলে জল খেতে পাবো, কোথা গেলে জল বলে রে বলে রে কানাই, কোথায় গেলে জল খেতে পাবো, বলে রে বা ওরে কানাই কোথা গেলে জল খেতে পাবো। কানাই এই কানাই কানাই জানিস এই রৌদ্রের মধ্যে খেলা করতে করতে আমাদের বড় পিপাসা পেয়েছে। আচ্ছা ভাই বল দেখি কোথায় গেলে জল পাই? বলে চল, জল পিপাসা, জল খাবি ভাই? জল পিপাসা আমারও পেয়েছে। তাহলে তোরা এক কাজ কর, তোরা কোথাও জল খুঁজে নিয়ে আয়, তারপর আমাকেও দিবি, কিন্তু আমাকে ভুলে যাস না। আমি এই কদম গাছের তলায় একটু বসি, তোরা যা জল খুঁজে নিয়ে আয়। মহা গোবিন্দের হচ্ছে অপ্রাকৃত লীলা মা। আজ কোন লীলার কথা মনে পড়েছে? কালীয় দমন লীলা। কালীয় দমন লীলা করবেন বলে আশেপাশে যে সব জলাশয় ছিল সেগুলি কিন্তু সব শুকনো, একমাত্র যেখানে কালীয় নাগ থাকেন সেইখানের জল একমাত্র জলে পরিপূর্ণ। তা এখন সখাগণের এই যে কথাবার্তা, সখাগণের কথাবার্তা শুনে গোবিন্দ আমার কি বলছেন? সখাগণের বচন শুনে শ্যাম বিনোদিয়া, আজ সখাগণের বচন শুনি শ্যাম বিনোদিয়া, কালীয় দমন লাগি চিন্তন করিয়া, আজ কালিয় দমন লাগি চিন্তন করিয়া। কি করলেন? কালীয় দমন করার কথা ভাবনা চিন্তা করে সখাদেরকে বললেন, ওরে সখা যা তোরা জল খেয়ে আয়, আর আমার জন্যেও ওই হাতে করে একটু করে জল তোরা আনবি। তা সখাগণ আর কি করবেন? গোবিন্দকে এক জায়গায় বসিয়ে রেখে, একটা বৃক্ষের নিচে বসিয়ে রেখে সখাগণ কি করলেন? না চড়লেন জলের খোঁজে। তা ঘুরতে 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 সব জায়গায় জলাশয় দেখছেন, কোথাও জল পাচ্ছেন না। তা ঘুরতে ঘুরতে এসে দাঁড়িয়েছেন কোথায়? না যেখানে কালীয় নাগ থাকে। কালীয় নাগ কোথায় থাকে? পদকর্তা এক পাশে কলম দিলেন, আরে কালিন্দির এক ও এক দহে কালিন্দির এক দহে ওগো কালীয় নাগ তা হা আ র আ অ হে কালিন্দির এক দহে কালীয় নাগ তাহার হে হরে আহারে আহারে আরে কালিন্দির কালিন্দির ও এক দহে
দহে কালিও নাগে তথা রহে গো ও আহা আহা মুড়ি রে আরে কালিন্দির ওই এক দহে ও তারে বিষ জল আজ দহন সমা আনে গো ও তারে বিষ জল তার জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কালিও নাগের বিষে সেই বিষের বিষের জ্বালা অঙ্গ জলে কালিও নাগের বিষে বিষের জ্বালায় অঙ্গ জলে লাগে বিষে সেই বিষের বিষের জ্বালা অঙ্গ জলে কালিও নাগের বিষে বিষের জ্বালায় অঙ্গ জলে বিষে বিষের জ্বালা হইতে নরে দহে বিষের জল দহে জল দহন সমান বলে কেউ তো কেউ তো প্রাণে বাঁচে না রে। দহের বিষে বিষের জ্বালায় অঙ্গ জলে আগের বিষের জ্বালা অঙ্গ জলে দহের জল দহন সমান বিষের জ্বালায় অঙ্গ জলে দেখো বিষের জ্বালায় স্থাবর জঙ্গ সকলি মরে
জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো বিষের জ্বালা বিষের জ্বালায় অঙ্গ জ্বলে। বলি কেউ তো প্রাণে মাছে না কেউ তো প্রাণে বাঁচে না গো। কেউ তো বাঁচে না গো কেউ তো কেউ তো প্রাণে বাঁচে না গো কেউ তো প্রাণে বাঁচে না গো। কেউ তো প্রাণে বাঁচে না গো দহের বাতাস দহন সমান বাঁচে না গো। বিষে জ্বালায় অঙ্গ চলে যায় গো দেখো বিষের জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো। বিষে জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো নিদহে জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো গো বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো। বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো। জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো বিষ জ্বালায় জ্বালায় কেউ তো প্রাণে বাঁচে না গো। জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো ফুল স্তবর স্তবর জঙ্গম সব মরে জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো। বিষের জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো। বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো ওই জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো যখন জ্বালায় অঙ্গ জ্বলে যায় গো। গো কেউ তো প্রাণে বাঁচে না গো ওই বিষের জ্বালা বিষের জ্বালা দহন সমান কেউ তো প্রাণে বাঁচে না রে ওই বিষের জ্বালায় কেউ তো প্রাণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কেউ তো প্রাণে বাঁচে না গো প্রাণে বাঁচে না। কালিন্দির কালিন্দির একদহে কালিও নাগে তাহার হে
বিষ জল দহন সমান দহন সমান তাহার পরে বাই কোন পাখি যদি উড়ে যায় তাহার উপরে ভাই তাহার উপরে ভাই পাখি যদি উড়ে যায় পড়ে তাহা তেজিয়া পড়া আন গো পড়ে তাহা কেউ তো প্রাণে বাঁচে বাঁচে না গো মনে তাহাই কেউ তো প্রাণে বাঁচে না গো মরে সবই কেউ তো প্রাণে বাঁচে কালিদহের বিষের জ্বালাই বিষের জ্বালাই প্রাণ আকুলি বিকলে করে গো কালিয়ের জ্বালায় বিষের অঙ্গলে আকুলি বিকলি কোনে গো আছে না গো দয়া কুলি বিকলি কোনে গো বিষের জ্বালায় জ্বলে মরে কেউ তো প্রাণে বাঁচে মরে তাহা তেজিয়া পড়া আন গো তা কি বলছে কালিন্দির একদহে কালিও নাগ তাহা রহে তার বিষ জল দহন সমান মানে যমুনায় যেতে যেতে দেখবেন নদী অনেক সময় যেতে যেতে অনেক সময় বাঁক নেয় তাই না ধরুন নদী সোজা যাচ্ছে এবার যেতে যেতে একটা বাঁক নিয়ে নিল সেই বাঁকের মাথায় একটা জলাশয় তৈরি হয়ে যায় সেই জলাশয় তৈরি হয়ে যায় এবং মূল নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জলাশয়টি বিচ্ছিন্ন হয়ে যায় মূল নদীর থেকে মূল নদীর সঙ্গে তার কোনো সংযোগ থাকে না ওই নদীর বাঁকের মাথায় ওই যে জলাশয়টি তৈরি হয় তো এইরকম হ্রদকে বলা হয় ভূগোলের ভাষায় বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ যারা ভূগোল পড়ে এখানে অনেক ছেলে মেয়ে আছে তাই না ওরা ভূগোল পড়ে ওরা জানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদী যখন যায় সেই যেতে যেতে বাঁকের মাথায় এই যে জলাশয় বা হ্রদ এটি তৈরি হয় উপর থেকে দেখলে মনে হয় যেন ঘোড়ার খুরের মতো তাই তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ তা সেই রকমই একটা হ্রদ যমুনার তীরে সৃষ্টি হয়েছে এবং সেখানে কালীয় নাগ থাকে কালিন্দির একদহে কালীয় নাগ তাহা রহে তার বিষ জল দহন সমান সেই কালীয় নাগের এতটাই বিষ যে সেখানে কোনো পশু পাখি কেউ বিচরণ করতে পারে না তাহারও উপরে বাই কোনো পাখি যদি উড়ে যায় মানে কালীয় নাগের বিষের এতটাই জ্বালা যে কোনো পাখি যদি উপর দিকে উড়ে যায় তাহলে সেই বিষের জ্বালায় মরে যায় এতটাই তার তীব্র বিষের জ্বালা তো এই যে কালীয় নাগ আছেন তো এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিলেন